হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? বেশ কিছুদিন হলো আমরা কোনো জার্নির গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তাই ভাবলাম আজকের এই ছোট্ট জার্নির গল্প আপনাদের সাথে শেয়ার করে নিই। টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছেন আমরা আজ কোথায় যেতে চলেছি। তাহলে দেরি না করে চটপট শুরু করে ফেলা যাক আজকের গল্প। আপনাদের সকলকে স্বাগত জানাই বোহেমিয়ান দ্য ফ্রি সোলের আরও একটা নতুন বেড়ানোর গল্পে। আমরা এখন চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে, আর আমাদের গন্তব্য হুগলি জেলার সেই বিখ্যাত হংসেশ্বরী মন্দির। হংসেশ্বরী মন্দির আপনাদের অনেকের কাছেই পরিচিত, বেশ কয়েকবার হয়তো আপনারাও ঘুরে এসেছেন। তাই আজ আমরা আমাদের জার্নির গল্প আপনাদের সাথে ভাগ করে নেব। আর যারা এখনো হংসেশ্বরী মায়ের দর্শন করেননি তাদের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য তুলে ধরব। আমাদের ভিডিও যারা আগে দেখেছেন তারা জানেন যে কোনো স্থানের প্রাচীনত্ব আর ইতিহাসের গল্প আমাকে প্রচণ্ড টানে। তাই এই প্রাচীন জনপদ ওই হংসেশ্বরী মন্দিরের ইতিহাসের কিছু গল্পও আমি তুলে ধরবো আমাদের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, আর চ্যানেলটিকে অবশ্যই সঙ্গে রাখবেন। এবার আপনাদের বলি কিভাবে আসবেন এই মন্দির দর্শনে। যারা শুধুমাত্র হংসেশ্বরী মন্দির আসবেন তারা কলকাতা থেকে সরাসরি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বাই রোড চলে আসতে পারে। আর যারা ট্রেনে আসবেন তারা হাওড়া কাটোয়া লোকালে বাঁশবেড়িয়া অথবা ত্রিবেণী নেমে আসতে পারে। শিয়ালদহ থেকে আসতে গেলে প্রথমে নৈহাটি নেমে ব্যান্ডেল, তারপর ব্যান্ডেল থেকে অটো বা টোটো রিজার্ভ করে নিতে পারে। সেক্ষেত্রে আরো কয়েকটা স্পট আপনাদের কিন্তু দেখা হয়ে যাবে। আমরা এখন এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে চলেছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন অনেক সম্প্রসারিত হয়েছে, বেশ চওড়া রাস্তা। এমন রাস্তায় 2 হুইলার বা 4 হুইলার নিয়ে বেড়াতে কিন্তু বেশ ভালো লাগে। যদিও এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনো কিছু কিছু জায়গায় কাজ চলছে। এই সামনেই পড়বে ঈশ্বরগুপ্ত সেতু। এখনো পুরনো সেতুটাই কিন্তু ব্যবহৃত হচ্ছে। এই রাস্তায় বড় লরি ব্রিজে তোলা নিষেধ, কারণ সেতুর অবস্থা খুব একটা ভালো নয়। পাশেই তৈরি হচ্ছে নতুন সেতু। এটা কমপ্লিট হলে রাস্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখন অবশ্য ছোট ও মাঝারি গাড়ি চলাচল করতে পারে। এই আমরা ঈশ্বরগুপ্ত সেতুতে উঠে পড়েছি। এই দেখুন, পাশেই তৈরি হচ্ছে নতুন সেতু। কাজ কিন্তু জোর কদমেই চলছে। খুব তাড়াতাড়ি এই সেতু কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সেতুর পরিসরও অনেক চওড়া হবে বলেই মনে হচ্ছে। নিচে দিয়ে বয়ে চলেছে ভাগীরথী হুগলি নদী। এই ব্রিজ হুগলি আর নদিয়া জেলাকে যুক্ত করেছে। ব্রিজ পার করেই আমাদের ডান দিকে টার্ন নিতে হবে। হংসেশ্বরী মন্দির ওই দিকেই। এই যে আমরা এদিক দিয়ে এলাম, এখান দিয়ে এই বাঁ দিকে ডান দিকে টার্ন নিয়ে এখান দিয়ে সোজা যেতে হবে। আমাদের প্রাচীন বাংলার বর্ধিষ্ণু জনপদগুলির মধ্যে একটি হলো এই বাঁশবেড়িয়া, যার ইতিহাসের শুরু সেই সম্রাট শাহজাহানের আমল থেকে। আর এই বাঁশবেড়িয়ার ইতিহাসের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে এই হংসেশ্বরী মন্দির।
নির্মাণ শৈলীর দিক দিয়ে এই মন্দির অভিনব। শৈলীর দিক দিয়ে আর 5টা মন্দিরের থেকে একেবারে আলাদা। যে কথা বলছিলাম, 1656 খ্রিস্টাব্দে দত্ত রায় পরিবারের রাঘব দত্ত রায় সম্রাট শাহজাহানের কাছ থেকে পেলেন জমিদারির জায়গা। সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে এই পরিবার রাজা উপাধি লাভ করল। পরবর্তীকালে বর্গী আক্রমণের ফলে এই অঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। তৎকালীন রাজা রামেশ্বর রায় তখন বর্গী আক্রমণ থেকে বাঁচার জন্য এক বিস্তীর্ণ বাঁশবন পরিষ্কার করে প্রায় কয়েক মাইল জায়গা জুড়ে পরিখা দিয়ে ঘেরা একটা দুর্গ নির্মাণ করে। সেই থেকেই এই অঞ্চলের নাম হয় বাঁশবেড়িয়া। মধ্যযুগীয় বাংলার একটা গুরুত্বপূর্ণ বন্দর শহর সপ্তগ্রামের মধ্যে বাঁশবেড়িয়াও কিন্তু একটি অন্যতম গ্রাম ছিল। সুতরাং বুঝতেই পাচ্ছেন এই অঞ্চলটি প্রাচীন বাংলায় কতটা গুরুত্বপূর্ণ ছিল। কথায় কথায় আমরা এসে পড়েছি আমাদের আজকের গন্তব্য হংসেশ্বরী মন্দিরের খুব কাছাকাছি। ওই যে দূরে দেখা যাচ্ছে প্রাণের শহর বাঁশবেড়িয়া। এই পাশে যে জলাধার দেখা যাচ্ছে ওটাই সেই পরিখার অংশ, যা বর্গী আক্রমণের সময় কাটা হয়েছিল দুর্গ বানানোর জন্য। গুগল ম্যাপে যদি আপনারা দেখেন, ব্যাপারটি কিন্তু পরিষ্কার বোঝা যাবে। এই রাস্তার ডান দিকে রয়েছে কার পার্কিং এর সুবিধা। 2 হুইলারের জন্য মন্দিরের পাশেই ব্যবস্থা রয়েছে। এই যে সামনে গেটটি আপনারা দেখছেন, ওটাই রাজবাড়ির প্রধান প্রবেশ পথ ছিল। পাশেই দেখা যাচ্ছে হংসেশ্বরী মন্দির। এখানে আমাদের স্কুটি রেখে আমরা এবার পুজো কিনে নেব। এখানে পুজোর ডালা 51 টাকা থেকে শুরু হয়ে যায়। সামনেই হংসেশ্বরী মন্দির। মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। এরপর মায়ের ভোগদান পর্ব চলে, আবার বিকালবেলায় খোলা হয় এই মন্দির। সন্ধ্যা 7:30 বা 7টা নাগাদ সন্ধ্যা আরতির শেষে এই মন্দির কিন্তু বন্ধ হয়ে যায়। অতএব পুজো দিতে হলে এই সময়ের মধ্যে আপনাদের আসতে হবে। এই মন্দিরের বিশেষত্ব হলো এর গঠনশৈলী। এই মন্দিরে রয়েছে মোট 13টি চূড়া বা রত্ন। চূড়াগুলি দেখতে অনেকটা পদ্মকুড়ির মতো। মন্দিরটি 5 তল বিশিষ্ট। মাঝখানে যে চূড়া, তার নিচের প্রকোষ্ঠটিতে রয়েছে সাদা শিবলিঙ্গ। এখানে অবশ্য সাধারণের প্রবেশ নিষেধ। গর্ভগৃহে সহস্রদল নীল পদ্ম রয়েছে, আর তার উপরে রয়েছে অষ্টাদল পদ্ম। আর সেই অষ্টাদল পদ্মের উপরে ত্রিকোণ বেদিতে শায়িত রয়েছেন মহাকাল, যার হৃদয় থেকে উঠে আসা 12 দল পদ্মের উপরে 1 পা মুড়ে বসে আছেন দেবী হংসেশ্বরী। দেবী প্রতিমা নীল বর্ণের নিম কাঠে তৈরি এবং মহাকাল মূর্তিটি পাথরের তৈরি। সারা বছর দক্ষিণা কালী রূপে পূজিত হন দেবী। কালী পুজোর রাত্রে এখানে বিশেষ পূজা হয়। রাজা রামেশ্বর রায়ের প্রপৌত্র নৃসিংহদেব রায় 1799 সালে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু কাজ অসমাপ্ত রেখেই তিনি 1802 খ্রিস্টাব্দে মারা যান। 1814 খ্রিস্টাব্দে তার স্ত্রী রানী শঙ্করী দেবী এই মন্দির নির্মাণ কার্য সম্পন্ন করেন। চারপাশে প্রতিটি কক্ষে রয়েছে একটি করে শিবলিঙ্গ। এই যে পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দিরটি 1679 সালে নির্মিত হয়। এই মন্দিরটি 1 রত্ন টেরাকোটা মন্দিরের ধাঁচে নির্মিত।
এর গায়ের টেরাকোটার কাজ আজও আপনাকে মুগ্ধ করবে। সামনে মূল প্রবেশদ্বারটি পাথর দ্বারা নির্মিত। রাজস্থানের শেখাওয়াতি হাভেলির নির্মাণ শৈলীর ধারা এখানে আপনারা দেখতে পাবেন। মূলত তন্ত্র সাধনার ষটচক্র ভেদ তত্ত্বকে অনুসরণ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। সংক্ষেপে যদি বলি, আমাদের দেহে যে 6টি চক্র রয়েছে তার মধ্যে সর্বনিম্ন চক্রটির নাম হলো মূলাধার চক্র। মন্দিরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহটি মূলাধার চক্রেরই প্রতীক, আর তার অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী হংসেশ্বরী। হং কথার অর্থ নিঃশ্বাস এবং সা কথার অর্থ হলো প্রশ্বাস, যা একত্রে শিব ও শক্তিকে প্রকাশ করে, তাই দেবীর নাম হংসেশ্বরী। এই এখন সন্ধ্যা আরতি শুরু হলো। আমরা একাগ্রচিত্তে সন্ধ্যা আরতি দর্শন চলি। মোটামুটি সন্ধ্যা 6:15 থেকে 6:30 মধ্যে সন্ধ্যারতি হয় প্রতিদিন। গরমকাল এবং শীতকালে সন্ধ্যার তারতম্য অনুযায়ী সময়ের কিছুটা ফারাক হতে পারে। একটা সন্ধ্যা আপনারাও এভাবে কাটিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। আরতি শেষ হলো, এতক্ষণ আরতি দেখলাম, খুব সুন্দর লাগলো। এবার বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরবো। তো বিকেলবেলায় বসেছিলাম, কি করব ভাবছিলাম, তো সন্ধ্যাটা কিন্তু বেশ ভালো কাটলো আরতি দেখে। আরতি দেখতে পারবো এটা ভাবিনি, এসেছিলাম যে একটুখানি দর্শন করে আসি মায়ের। তো এসে মায়ের আরতি দর্শন হলো, খুব ভালো লাগলো। হঠাৎ করেই ঠিক হলো আসা, আমাদের সকাল অবধিও কোনো প্ল্যান ছিল না আসা। দুপুরবেলা হঠাৎ করেই ঠিক হলো যে যাই একবার দেখা করে আসি মায়ের সাথে। এই হলো রাজবাড়ির বর্তমান অবস্থা। মূল প্রাসাদটি এখনো অক্ষতই রয়েছে, যা দত্তরায় রাজ পরিবারের সেই ঐতিহ্যমণ্ডিত ইতিহাসের সাক্ষ্য আজও নীরবে বহন করে চলেছে। এখন এটি একটি ব্যক্তিগত সম্পত্তি, তাই পর্যটকদের ভিতরে প্রবেশাধিকার নেই।
আরতির শেষে মাকে এখন শয়ান দেওয়ার প্রস্তুতি চলছে। ফুলমালা সব ফুলিয়ে দেওয়া হয়েছে। আমরা এবার বাড়ির পথে পা বাড়াবো। মন্দিরের প্রবেশের আগে এখানে আপনারা জুতো রাখতে পারেন সামান্য অর্থের বিনিময়ে। এখানে আপনারা টয়লেটের সুবিধাও কিন্তু পেয়ে যাবেন, যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এবার একটু চায়ে চুমুক না দিলেই নয়, তাই আগে আমাদের খুঁজে বের করতে হবে একটা চায়ের দোকান। নানা ধরনের মুখরোচক খাবারের দোকান কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন। এই আমরা নিয়ে নিলাম খাস্তা কচুরি ও ক্রিম রোল। খেতে কিন্তু দারুণ ছিল, আর সাথে চাটাও বেশ ভালো। এবার আবার বেরিয়ে পড়া দু চাকায় ভর করে। যদিও জার্নিটা কোনো অজানার উদ্দেশ্যে নয়, আমাদের বাড়ির উদ্দেশ্যে। তাহলে কেমন লাগছে আমাদের এই ছোট্ট সফর? যারা আমাদের চ্যানেলে নতুন তাদের কাছে একান্ত অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বোঝা যাচ্ছে না ভিডিও কেমন আছে। এই যে পুরো হুগলি ঘাট, এদিক থেকে আসছে ওদিকে চলে যাচ্ছে। বেসিক্যালি দুপুরবেলা কাজ সেরে খাওয়া দাওয়া করে রীতিমতো বোর হচ্ছিলাম, ভালোও লাগছিল না। আজকের দিনটা খুব একটা ভালো দিন নয় আমাদের জন্য, কেন জানি না ভালো লাগছিল না। তো সারা দুপুর ফ্রাস্ট্রেটেড হওয়ার থেকে বাড়িতে বসে বসে ভাবলাম যে বেরোই। অনেকদিন মন্দিরে আসাও হয়নি, মায়ের সাথে দেখাও করা হয়নি, তো বললাম যে যে ঘুরে আসি গিয়ে। ব্রিজটা বলছে অল্প অল্প কাঁপছে, তো সেই জন্য যাই হোক বেশিক্ষণ দাঁড়ানো হলো না, বেরিয়ে পড়লাম। তো যেটা বলছিলাম, আজকে দুপুরবেলা হঠাৎ করে ডিসাইড করেই মোটামুটি 4-4:30 নাগাদ ডিসাইড করে 4:30-র মধ্যে বেরিয়ে পড়েছিলাম। এখন বাজে আমাদের 7:30। এর মধ্যে ঘোরাফেরা, মায়ের দর্শন, মাকে পুজো দেওয়া, আরতি দেখা, খানিকটা মনের শান্তি নিয়েই ফিরছি বলা যেতে পারে। না চারদিকে কাজকর্ম, সমস্ত কিছুর এত বেশি প্রেশার, আর বহুদিন ধরে জানেনই আপনারা, চ্যানেলে কোনো ভিডিও আসছেও না, সেই অর্থে কাজের জন্য আমরা বেরোতেও পারছি না, ভিডিও দিতেও পারছি না। ছোট্ট একটা জার্নি, খুব বেশি জার্নি নয়, জাস্ট আমাদের একটা অভিজ্ঞতা যে আজকের দুপুরবেলাটায় একটা ছোট্ট ট্রিপ করলাম। বাড়ির কাছে হলেও অনেক সময় বাড়ির কাছের জিনিসই তো আমরা দেখতে ভুলে যাই। বাড়ির কাছের একটা জিনিস আজকে আমরা দেখলাম। তো কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। মানে আমাদের চ্যানেলের যেহেতু সাবস্ক্রাইবার এখন অনেকই কম, একদমই আমরা 200ও পার করিনি এখন। সেই জন্যেই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে সাবস্ক্রাইব করুন।
চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আরও কিছুই না আমরা বুঝতে পারি যে আমরা কী ধরনের কন্টেন্ট বানাচ্ছি, সেগুলো আরও আপনাদের পছন্দ হচ্ছে কি না। চ্যানেলে ভিডিওতে ভিউ ভালো আসছে, আপনারা নিজেরাও দেখে থাকবেন ভিউ বেশ ভালো আসছে, কিন্তু সাবস্ক্রিপশানের ক্ষেত্রে কেন জানি না আসছে না। তো এটা সত্যি একটা রিকোয়েস্ট রইলো আপনাদের কাছে, পারেন যদি ভিডিওটা কাছের লোকেদের কাছে শেয়ার করবেন এবং দেখবেন যাতে সাবস্ক্রাইবার একটু হলেও বাড়ে। আজ এই ছোট্ট জার্নি গল্পের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। কেমন লাগলো আমাদের এই ছোট্ট গল্পটি জানাবেন কিন্তু অবশ্যই, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়। টাটা।